আজকের আলোচনায় আমরা ডেঙ্গু জ্বরের চিকিৎসা পদ্ধতি নিয়ে একটু গভীরে যাব। ধরুন, ডেঙ্গু প্রবণ কোনো এলাকায় কারো জ্বর এলো, সাথে হয়তো গা হাত পা ব্যথা বা র্যাশ দেখা দিল। কখন ডাক্তারের কাছে যাওয়া উচিত, আর গেলে ঠিক কী ধরনের চিকিৎসার মধ্যে দিয়ে যেতে হতে পারে? এই পুরো বিষয়টার একটা নির্দিষ্ট একটা স্ট্যান্ডার্ড পদ্ধতি আছে। বিশেষ করে ভারতের ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা ICMR এর তৈরি করা একটা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট ওয়ার্কফ্লো আছে। আমরা চেষ্টা করব এই গাইডলাইনের বিষয়গুলো সহজ করে বুঝতে। ডাক্তাররা কিভাবে ডেঙ্গু সন্দেহ করেন, রোগটা কতটা গুরুত্বপূর্ণ সেটা কিভাবে বোঝেন, আর বিশেষ করে যখন অবস্থা খুব খারাপ হয়ে যায় তখন চিকিৎসাটা ঠিক কিভাবে এগোয়, এই দিকগুলোই দেখব আমরা। আমাদের আজকের আলোচনা কিন্তু এই আনুষ্ঠানিক গাইডলাইনের ওপরই ভিত্তি করে হচ্ছে। তো চলুন শুরু করা যাক একদম প্রথম থেকে। কখন ডেঙ্গু সন্দেহ করা উচিত? হ্যাঁ, দেখুন, প্রাথমিক পর্যায়ে সন্দেহ করাটা কিন্তু খুব জরুরি। গাইডলাইন বলছে, ধরুন কেউ এমন এক জায়গায় থাকেন যেখানে ডেঙ্গু হচ্ছে, বা সেই রকম জায়গা থেকে ঘুরে এসেছেন আর তার জ্বর এসেছে। হুম। জ্বরের সাথে যদি আরও অন্তত দুটো উপসর্গ থাকে, যেমন ধরুন বমি বমি লাগছে বা বমি হচ্ছে, গায়ে র্যাশ বেরিয়েছে, গা হাত পায়ে খুব ব্যথা, যাকে মায়ালজিয়া বলে, বা গাঁটে ব্যথা, খুব মাথা ধরেছে, চোখের পেছনে ব্যথা। ওই যে রেট্রো অরবিটাল পেইন যেটা বলেন। হ্যাঁ, ঠিক। অথবা ধরুন নাক বা মাড়ি থেকে রক্ত পড়ছে, এই রকম কিছু দেখলে ডেঙ্গি সন্দেহ করতেই হবে। আচ্ছা। আর এই সন্দেহের পর নিশ্চিত হওয়ার জন্য কি ধরনের টেস্ট করা হয়? দেখুন, একদম রোগের শুরুতে যদি ধরতে হয় তাহলে NS1 অ্যান্টিজেন টেস্টটা খুব গুরুত্বপূর্ণ। এটা ভাইরাসেরই একটা প্রোটিনকে ডিটেক্ট করে। এলিজা পদ্ধতিতে করা এই পরীক্ষাটাকে গাইডলাইনে একটা অত্যাবশ্যকীয় পরীক্ষাই বলা হয়েছে, কারণ এটা ইনফেকশনের একদম প্রথম দিকেই, প্রথম কয়েকদিনের মধ্যেই পজিটিভ আসতে পারে। ও আচ্ছা, তাহলে রোগটা ধরা পড়ল। এর পরের ধাপটা নিশ্চয়ই এটা বোঝা যে রোগটা ঠিক কোন পর্যায়ে আছে। সাধারণ নাকি একটু চিন্তার কারণ আছে। গাইডলাইনে তো মনে হয় ডেঙ্গুকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, তাই না? হ্যাঁ, একদম। এটাই খুব গুরুত্বপূর্ণ একটা ধাপ, রোগের তীব্রতা বোঝা। গাইডলাইন অনুযায়ী ডেঙ্গুকে মূলত ৩টে ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে। একটা হলো সতর্কতামূলক লক্ষণবিহীন ডেঙ্গু, ডেঙ্গি উইদাউট ওয়ার্নিং সাইন্স। আরেকটা হলো সতর্কতামূলক লক্ষণ সহ ডেঙ্গু, ডেঙ্গি উইথ ওয়ার্নিং সাইন্স। আর শেষটা হলো গুরুত্বপূর্ণ ডেঙ্গু বা সিভিয়ার ডেঙ্গু। এই ভাগটা করা হয় কারণ এর উপর ভিত্তি করেই ঠিক করা হয় যে চিকিৎসাটা কিভাবে হবে। এই যে বললেন সতর্কতামূলক লক্ষণ বা ওয়ার্নিং সাইন্স, এগুলো ঠিক কি? এগুলোর উপর এত জোর দেওয়া হচ্ছে কেন? আসলে এই লক্ষণগুলো হলো কি বলে একটা সিগন্যাল। মানে এগুলো দেখলে বুঝতে হবে যে অবস্থা খারাপের দিকে যেতে পারে। যেমন ধরুন পেটে খুব ব্যথা বা চাপ দিলে ব্যথা হচ্ছে, সমানে বমি হয়েই চলেছে, দিনে হয়তো 3বারেরও বেশি, শরীরে জল জমছে, যেমন পেটে বা ফুসফুসের বাইরে জল জমার লক্ষণ দেখা যাচ্ছে, নাক বা মাড়ি থেকে অল্প রক্তপাত হচ্ছে, রোগী হয়তো খুব দুর্বল লাগছে বা খুব অস্থির হয়ে পড়ছে, আর পরীক্ষা করলে দেখা গেল লিভারটা একটু বড় হয়ে গেছে, সাধারণত 2 সেন্টিমিটারের বেশি। এই ওয়ার্নিং সাইনগুলো দেখা দেওয়ার মানেই হল রোগীর অবস্থা কিন্তু গুরুতর দিকে, বিশেষ করে প্লাজমা লিকেজের দিকে মোড় নিতে পারে। প্লাজমা লিকেজ, এই ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ, গুরুতর ডেঙ্গুতে যেটা হয়, শরীরের খুব সূক্ষ্ম যে রক্তনালীগুলো আছে, ক্যাপিলারি, সেগুলো হঠাৎ করে বেশি লিকি হয়ে যায়, ছিদ্রযুক্ত হয়ে পড়ে। তার ফলে রক্তের যে জলীয় অংশ প্লাজমা, সেটা রক্তনালী থেকে চুইয়ে বেরিয়ে আসে, বেরিয়ে এসে আশেপাশের টিস্যুতে বা শরীরের ভেতরে ফাঁকা জায়গায়, যেমন ধরুন পেটে বা ফুসফুসের চারপাশের প্লুরাল স্পেসে জমতে শুরু করে। ও আচ্ছা। এটাই হলো প্লাজমা লিকেজ। এর ফলে রক্তটা ঘন হয়ে যায়, যেটা আমরা হেমাটোক্রিট বা PCV টেস্ট করে বুঝতে পারি, আর রক্তচাপ সাংঘাতিকভাবে কমে গিয়ে শক হতে পারে, যেটাকে আমরা ডেঙ্গু শক সিন্ড্রোম বা DSS বলি। তার মানে এই ওয়ার্নিং সাইনগুলো দেখা দিলেই হাসপাতালে ভর্তি হওয়াটা মাস্ট? অবশ্যই। এই লক্ষণগুলো দেখা দিলে রোগীকে হাসপাতালে খুব ক্লোজ মনিটরিংয়ে রাখতে হবে, কারণ এখান থেকেই কিন্তু পরিস্থিতি গুরুতর ডেঙ্গুর দিকে চলে যেতে পারে। আর গুরুতর ডেঙ্গুরও কিছু নির্দিষ্ট নির্ণায়ক আছে, যেগুলো দেখলে বোঝা যাবে যে এটা সিভিয়ার ডেঙ্গু।
যেমন এই প্লাজমা লিকেজের জন্য যদি শ্বাসকষ্ট শুরু হয় বা যদি খুব বেশি রক্তক্ষরণ শুরু হয়, ধরুন মলের সাথে অনেক রক্ত যাচ্ছে বা অন্য কোথাও থেকে ব্লিডিং হচ্ছে, অথবা যদি দেখা যায় রোগীর লিভার, কিডনি বা হার্টের মতো অঙ্গগুলো ঠিকমতো কাজ করছে না, কিংবা রোগী জ্ঞান হারাচ্ছে, এগুলো সবই গুরুতর ডেঙ্গুর লক্ষণ। আর শকের লক্ষণগুলো সেগুলো কি আলাদা করে বলা আছে? হ্যাঁ, শকেরও কিছু নির্দিষ্ট লক্ষণ আছে, যেমন পালস খুব ডেবিল কিন্তু খুব দ্রুত চলছে, হাত পা ঠান্ডা ফ্যাকাশে হয়ে আসছে, রক্তচাপ খুব কমে গেছে মানে হাইপোটেনশন, আর সিস্টোলিক আর ডায়াস্টোলিক প্রেশারের মধ্যে পার্থক্য মানে পালস প্রেশার যদি ২০ মিলিমিটার পারদের চেয়েও কমে যায়, এগুলো সবই ডেঙ্গুর শকের স্পষ্ট চিহ্ন। বোঝা গেল। তাহলে তো চিকিৎসা ধরনটাও এই বিভিন্ন পর্যায়ের উপর নির্ভর করে পাল্টে যাবে। যদি প্রথমে সাধারণ ডেঙ্গুর কথা ভাবি, মানে যেখানে ওই ওয়ার্নিং সাইনগুলো নেই, সেক্ষেত্রে কি করতে বলা হয়েছে? হ্যাঁ, যদি কোনো ওয়ার্নিং সাইন না থাকে, তাহলে রোগীকে সাধারণত বাড়িতে রেখেই চিকিৎসা করা যেতে পারে, মানে যাকে বলে অ্যাম্বুলেটরি কেয়ার। মূল কাজগুলো হলো পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে, প্রচুর পরিমাণে জলীয় খাবার খেতে হবে বা ওআরএস খেতে হবে, আর জ্বরের জন্য শুধু মনে রাখবেন শুধু প্যারাসিটামল ব্যবহার করতে হবে। একটা কথা খুব খুব জরুরি, কোনো অবস্থাতেই এনএসআইডিস মানে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস, যেমন ধরুন আইবুপ্রোফেন, অ্যাসপিরিন বা ডাইক্লোফেনাক জাতীয় ব্যথানাশক কিন্তু ব্যবহার করা চলবে না। কেন? এই এনএসআইডিস ব্যবহার করা যাবে না কেন? ব্যথা বেদনা বা জ্বরে তো এগুলো আরাম দেয়। কারণ হচ্ছে এই এনএসিডি জাতীয় ওষুধগুলো প্লেটলেটের স্বাভাবিক কাজকে বাধা দেয়। আমরা জানি প্লেটলেট রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ডেঙ্গুতে তো এমনিতেই প্লেটলেট কমে যাওয়ার বা রক্তক্ষরণের একটা ঝুঁকি থাকে। এই ওষুধগুলো সেই ঝুঁকিটাকে অনেক গুণ বাড়িয়ে দেয়, এমনকি পেটের ভেতরেও রক্তক্ষরণ ঘটাতে পারে। তাই শুধু প্যারাসিটামলই সেফ। আচ্ছা আচ্ছা। আর হ্যাঁ, বাড়িতে থাকলেও কিন্তু রোগীকে নজরে রাখতে হবে, মানে প্রতিদিন তার অবস্থা কেমন থাকছে সেটা খোঁজ নিতে হবে। আর দরকার হলে হেমাটোক্রিট মানে পিসিভি আর প্লেটলেট কাউন্টটা মাঝে মাঝে পরীক্ষা করিয়ে নেওয়া ভালো, কারণ ডেঙ্গুর ধরন কিন্তু খুব তাড়াতাড়ি পাল্টে যেতে পারে। এই যে বললেন তাড়াতাড়ি পাল্টে যেতে পারে, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। তার মানে হালকা উপসর্গ থাকলেও নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না। একদমই না। অনেক সময় দেখা যায় জ্বরটা যখন কমতে শুরু করে, ঠিক সেই সময়টাতেই মানে ক্রিটিক্যাল ফেজ বলে যেটাকে, তখনই রোগীর অবস্থা হঠাৎ করে খারাপ হয়ে যায়, প্লাজমা লিকেজ শুরু হয়। তাই জ্বর কমে গেলেও কিন্তু সতর্ক থাকতে হবে। আর যদি কোনো ওয়ার্নিং সাইন দেখা দেয় বা শরীর বেশি খারাপ লাগে, তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তারের সাথে বা হাসপাতালে যোগাযোগ করতে হবে। এই কারণেই কিন্তু সাধারণ ডেঙ্গুর ক্ষেত্রেও রেগুলার ফলো আপ আর মনিটরিংয়ের কথা বলা হয়েছে। এবার তাহলে আসি সেই সব ক্ষেত্রে যেখানে ওয়ার্নিং সাইন দেখা দিয়েছে বা অবস্থা গুরুতর ডেঙ্গির দিকে চলে গেছে। হাসপাতালে ভর্তির পর চিকিৎসাটা কিভাবে এগোয়, বিশেষ করে যদি শক দেখা দেয়? এই পর্যায়ে এলে কিন্তু সময় নষ্ট করার একদম জায়গা নেই। প্রথমেই রোগীর ABC মানে এয়ারওয়ে ঠিক আছে কিনা, ব্রিদিং বা শ্বাস-প্রশ্বাস ঠিকঠাক চলছে কিনা, আর সার্কুলেশন বা রক্ত সঞ্চালন স্বাভাবিক আছে কিনা সেটা দেখে নিতে হবে। দরকার হলে অক্সিজেন দিতে হবে। আর যদি শকের লক্ষণ থাকে, তাহলে সঙ্গে সঙ্গে শিরায় ফ্লুইড দেওয়া মানে ফ্লুইড রিসাসিটেশন শুরু করতে হবে। আর যদি প্রয়োজন হয়, রোগীকে এমন জায়গায় পাঠাতে হবে যেখানে আইসিইউ, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে পিআইসিইউ বা পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের ব্যবস্থা আছে। এই ফ্লুইড ম্যানেজমেন্ট বা স্যালাইন দেওয়াটাই কি তাহলে গুরুতর ডেঙ্গুর চিকিৎসার মূল স্তম্ভ? একেবারে তাই। সিভিয়ার ডেঙ্গু বা ডেঙ্গু শকের চিকিৎসায় ঠিকঠাক ফ্লুইড ম্যানেজমেন্টই কিন্তু জীবন বাঁচাতে পারে। কিন্তু এটা মানে খুব ডেলিকেট একটা ব্যালেন্সের ব্যাপার, কারণ একদিকে যেমন শক থেকে রোগীকে বের করে আনতে যথেষ্ট ফ্লুইড দিতে হবে, তেমনি আবার বেশি ফ্লুইড হয়ে গেলে সেটা শরীরে জমে গিয়ে মানে ফ্লুইড ওভারলোড হয়ে ফুসফুসে জল জমে বা শ্বাসকষ্টের মতো মারাত্মক সমস্যাও করতে পারে। তাহলে ডাক্তাররা এই ব্যালেন্সটা করেন কিভাবে? গাইডলাইনে কি এর কোনো নির্দিষ্ট পদ্ধতি বলা আছে? হ্যাঁ, গাইডলাইনের ফ্লো চার্টে খুব ডিটেলে এই ফ্লুইড ম্যানেজমেন্টের স্ট্র্যাটেজি বলা আছে। মূলত ক্রিস্টালয়েড ফ্লুইড যেমন নর্মাল স্যালাইন বা রিঙ্গার্স ল্যাকটেট দিয়ে চিকিৎসা শুরু হয়।
শকের তীব্রতা কতটা তার উপর নির্ভর করে ফ্লুইডটা কত স্পিডে দিতে হবে সেটা ঠিক করা হয়। যেমন ধরুন, যদি রোগীর ব্লাড প্রেশার খুব কমে গিয়ে হাইপোটেনসিভ শক হয়, তাহলে শুরুতে বেশ দ্রুত গতিতে ফ্লুইড দিতে হতে পারে। মানে একদম প্রথমে বেশি পরিমাণে? হ্যাঁ, হয়তো শুরুতে 15 মিনিটের মধ্যে প্রতি কেজি ওজনের জন্য 20 মিলিলিটার ফ্লুইড দিতে হতে পারে। কিন্তু এই রেটটা ফিক্সড নয়। নির্দিষ্ট সময় পরপর রোগীর অবস্থা দেখে, মানে তার পালস রেট, ব্লাড প্রেশার, শ্বাস-প্রশ্বাসের গতি, ইউরিন আউটপুট কতটা হচ্ছে, আর অবশ্যই হেমাটোক্রিট বা পিসিভি কেমন থাকছে, এগুলো সব দেখে ফ্লুইডের রেটটা অ্যাডজাস্ট করতে হয়, মানে কমাতে বা বাড়াতে হয়। কিছু ক্ষেত্রে যদি ক্রিস্টালয়েড দিয়েও কাজ না হয়, তখন কোলয়েড জাতীয় ফ্লুইড ব্যবহার করার কথাও ভাবা হয়। এই যে বললেন রোগীর অবস্থা মনিটর করে ফ্লুইডের রেট ঠিক করা হয়, এর মধ্যে কি ওই সেন্ট্রাল ভেনাস প্রেশার বা সিভিপি মাপার মতো কোনো ব্যাপারও আছে? হ্যাঁ, কিছু খুব জটিল কেসে, বিশেষ করে আইসিইউ সেটিংয়ে, সেন্ট্রাল ভিনাস প্রেশার বা সিভিপি মাপার দরকার হতে পারে। এটা আসলে রোগীর শরীরে ফ্লুইডের পরিমাণ আর হার্টে কতটা রক্ত ফিরছে সে বিষয়ে একটা ধারণা দেয়। তাতে ফ্লুইড থেরাপিটা আরও নিখুঁতভাবে কন্ট্রোল করা যায়। তবে এটা কিন্তু সব রোগীর জন্য রুটিনলি করা হয় না। আরেকটা বিষয় হলো, যদি ফ্লুইড দেওয়ার পরেও রোগীর শক সহজে কন্ট্রোলে না আসে, তখন অন্য কারণও খুঁজতে হয়। যেমন ভেতরে ভেতরে কি কোনো রক্তক্ষরণ হচ্ছে, শরীরে অ্যাসিডের মাত্রা কি খুব বেড়ে গেছে, মানে অ্যাসিডোসিস, নাকি হার্ট ঠিকমতো পাম্প করতে পারছে না, মানে কার্ডিয়াক ডিসফাংশন। এই কারণগুলো খুঁজে বের করে তার স্পেসিফিক ট্রিটমেন্ট করতে হয়। আপনি এই অভ্যন্তরীণ রক্তক্ষরণের কথা বললেন, তার মানে কি এমন পরিস্থিতিও হয় যখন শুধু স্যালাইন বা ফ্লুইড যথেষ্ট নয়, তখন রক্ত বা রক্তের কোনো উপাদান দেওয়ার দরকার পড়ে? ঠিক তাই। গাইডলাইনে রক্ত বা ব্লাড প্রোডাক্ট ব্যবহারের কথাও বলা আছে। তবে এর জন্য খুব নির্দিষ্ট কারণ বা ইন্ডিকেশন থাকতে হবে। এটা কিন্তু এমন নয় যে প্লেটলেট একটু কমলো আর প্লেটলেট দিয়ে দিলাম, বা হিমোগ্লোবিন একটু কমলো আর রক্ত দিয়ে দিলাম। ব্যাপারটা অত সহজ নয়। তাহলে ঠিক কোন পরিস্থিতিতে প্যাকড রেড সেলস বা পিআরসি দেওয়ার কথা বলা হয়েছে? পিআরসি বা লোহিত রক্তকণিকা দেওয়ার দরকার হয় মূলত কয়েকটা বিশেষ ক্ষেত্রে। ১. যদি স্পষ্টতই রোগীর শরীর থেকে অনেকটা রক্ত বেরিয়ে গিয়ে থাকে, মানে মোট রক্তের 10% বা তার বেশি। ২. যদি ঠিকমতো ফ্লুইড থেরাপি দেওয়ার পরেও শক কিছুতে কন্ট্রোলে না আসে, মানে যাকে বলে রিফ্র্যাক্টরি শক। অথবা ৩. যদি ফ্লুইড দিতে গিয়ে শরীরে জল জমে যায়, মানে ফ্লুইড ওভারলোড হয়, কিন্তু তাও রোগীর রক্তাল্পতা বা অ্যানিমিয়া থাকে। মানে যখন অক্সিজেন বহন করার জন্য লোহিত রক্তকণিকার অভাব হচ্ছে এবং সেটা রোগীর অবস্থার অবনতির একটা কারণ। আর প্লেটলেট দেওয়ার ব্যাপারটা? অনেকেই তো ভাবেন ডেঙ্গু মানেই প্লেটলেট কমে যাওয়া, আর প্লেটলেট দিলেই বুঝি সব ঠিক হয়ে যায়। এটা একটা খুব কমন ভুল ধারণা। দেখুন, গাইডলাইন কিন্তু খুব পরিষ্কার করে বলছে, শুধু প্লেটলেট কাউন্ট কম হলেই প্লেটলেট দেওয়ার কোনো দরকার নেই যদি না রোগীর রক্তক্ষরণ হতে থাকে। প্লেটলেট দেওয়ার নির্দিষ্ট কারণগুলো হলো, যদি শক খুব বেশিক্ষণ ধরে থাকে, মানে প্রলংড শক, যদি প্লেটলেট কাউন্ট সাংঘাতিকভাবে কমে যায়, ধরুন 10,000 প্রতি কিউবিক মিলিমিটারের নিচে নেমে গেছে এবং মনে হচ্ছে রক্তক্ষরণের ঝুঁকি খুব বেশি, তখন হয়তো প্রিভেন্টিভ হিসেবে দেওয়া হতে পারে। অথবা যদি রোগীর শরীরে খুব বেশি পরিমাণে রক্তক্ষরণ বা ম্যাসিভ ব্লিডিং হতে থাকে। আচ্ছা। এছাড়াও যদি রক্তক্ষরণের সাথে সাথে রক্ত জমাট বাঁধার অন্যান্য ফ্যাক্টরেরও অভাব দেখা যায়, মানে কোয়াগুলোপ্যাথি হয়, তখন ফ্রেশ ফ্রোজেন প্লাজমা বা এফএফপি অথবা ক্রায়োপ্রেসিপিটেট দেওয়ার কথাও ভাবা হতে পারে। মোদ্দা কথা হল, রক্ত বা প্লেটলেট দেওয়ার সিদ্ধান্তটা নিতে হবে রোগীর সার্বিক অবস্থা এবং নির্দিষ্ট ইন্ডিকেশন দেখে, শুধু ল্যাব রিপোর্টের সংখ্যার ওপর ভিত্তি করে নয়। পুরো প্রক্রিয়াটাই তাহলে বেশ জটিল আর খুব নিবিড় পর্যবেক্ষণের উপর নির্ভরশীল। আচ্ছা, চিকিৎসার পর রোগীকে কখন হাসপাতাল থেকে ডিসচার্জ করা নিরাপদ বলে মনে করা হয়? এর কি কোনো নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে? হ্যাঁ, ডিসচার্জেরও কিছু সুস্পষ্ট ক্রাইটেরিয়া বা মানদণ্ড আছে। ডাক্তাররা নিশ্চিত হন যে রোগী বাড়ি ফেরার জন্য যথেষ্ট সুস্থ এবং স্টেবল। এর মধ্যে প্রধান বিষয়গুলো হল, রোগীকে অন্তত 48 ঘণ্টা, মানে 2 দিন ধরে জ্বর মুক্ত থাকতে হবে,
তার সার্বিক অবস্থার উন্নতি হতে হবে, যেমন সে আগের চেয়ে ভালো বোধ করছে, খিদে পাচ্ছে, তার ব্লাড প্রেশার, পালস সব স্বাভাবিক, মানে হিমোডাইনামিক্যালি স্টেবল, পর্যাপ্ত পরিমাণে ইউরিন হচ্ছে, আর কোনো শ্বাসকষ্ট নেই। আর ল্যাব রিপোর্টে প্লেটলেট কাউন্ট বাড়তে শুরু করেছে, মানে একটা ঊর্ধ্বমুখী ট্রেন্ড দেখা যাচ্ছে। এবং খুব জরুরি হল, শিরায় স্যালাইন দেওয়া বন্ধ করার পরেও তার হিমাটোক্রেট বা পিসিবি স্টেবল থাকছে, মানে খুব বেশি ওঠানামা করছে না। এই সবকটা শর্ত যখন পূরণ হয়, তখনই রুগীকে হাসপাতাল থেকে ছাড়া হয়। তাহলে এই যে আমরা আইসিএমআর এর ডেঙ্গু ম্যানেজমেন্ট গাইডলাইন নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, এর থেকে মূল বার্তাটা কি দাঁড়ালো? দেখুন, মূল বার্তাটা হল, ডেঙ্গুর মতো একটা রোগ যেটা কিনা বেশ বিপজ্জনক হয়ে উঠতে পারে, সেটার চিকিৎসার জন্য একটা সুগঠিত, ধাপে ধাপে এগোনোর মতো বৈজ্ঞানিক পদ্ধতি থাকাটা খুব জরুরি। এই গাইডলাইনটা ঠিক সেটাই করে। এটা ডাক্তারদের পথ দেখায়, কিভাবে রোগটা সন্দেহ করতে হবে, কিভাবে তীব্রতা অনুযায়ী ভাগ করতে হবে, আর প্রত্যেকটা স্টেজে ঠিক কী চিকিৎসা বা মনিটরিং করতে হবে। বিশেষ করে গুরুতর ডেঙ্গুর ক্ষেত্রে ঠিক সময়ে ঠিক ব্যবস্থা নেওয়া, যেমন ফ্লুইড ম্যানেজমেন্ট বা অন্য কোনো জটিলতার চিকিৎসা করা, সেটার গুরুত্ব এই গাইডলাইনে খুব স্পষ্ট। আর আমার মনে হয় এই পুরো আলোচনা থেকে একটা জিনিস খুব পরিষ্কার হলো, ডেঙ্গুর ক্ষেত্রে ওই নিবিড় পর্যবেক্ষণ বা ক্লোজ মনিটরিংটা কতটা জরুরি, কারণ যে কোনো সময় অবস্থা পাল্টে যেতে পারে। একদম ঠিক বলেছেন। ডেঙ্গুর এই চরিত্রটাই, মানে এটা যে এত দ্রুত পাল্টাতে পারে, এটাই এই ধরনের স্ট্যান্ডার্ড প্রোটোকল আর সতর্ক পর্যবেক্ষণের গুরুত্বকে অনেক গুণ বাড়িয়ে দেয়। পুরো ব্যাপারটা আসলে একটা খুব সূক্ষ্ম ব্যালেন্স রক্ষা করার চেষ্টা। একদিকে শরীরের ফ্লুইডের মাত্রা ঠিক রাখা, অন্যদিকে ওই ওয়ার্নিং সাইনগুলোর দিকে কড়া নজর রাখা, আর যেই কোনো জটিলতা দেখা দেবে সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নেওয়া। এই ব্যালেন্সটা ঠিকঠাক রাখতে পারলেই ডেঙ্গুর খারাপ পরিণতিগুলো এড়ানো সম্ভব হয়। আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি, তবে যাওয়ার আগে একটা প্রশ্ন বা একটা ভাবনা রেখে যেতে চাই। এই যে গাইডলাইনে আমরা দেখলাম ফ্লুইড ম্যানেজমেন্টের ওপর কি সাংঘাতিক জোর দেওয়া হয়েছে, মানে কতটা নিখুঁতভাবে ফ্লুইডের পরিমাণ আর তার গতি নিয়ন্ত্রণ করার কথা বলা হয়েছে। এটা আসলে গুরুতর ডেঙ্গুতে শরীরের ভেতরে ঠিক কি ঘটছে, মানে কোনো গভীর ফিজিওলজিক্যাল পরিবর্তনের দিকে ইঙ্গিত করে। কেন ওই রক্তনালীর দেয়াল বা ক্যাপিলারিগুলো হঠাৎ এতটা ভেদ্য বা পারমিয়েবল হয়ে যায় যে রক্তরস বা প্লাজমা চুইয়ে বেরিয়ে আসতে থাকে, আর কেনই বা এই ফ্লুইড ব্যালেন্সটা রক্ষা করাটা এতটা জীবন মরণ প্রশ্ন হয়ে দাঁড়ায়। এই প্রশ্নগুলো হয়তো আমাদের ডেঙ্গুর প্যাথোফিজিওলজি নিয়ে আরও একটু গভীরে ভাবতে সাহায্য করবে।